আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আম্মু বানাবে বালা চাউ, চিংড়ি শুটকি দিয়ে একটা শুকনো ভর্তার মতো, যেটা অনেক দিন যাবত রেখে খাওয়া যায়। তো বালা চাউ করার পাশাপাশি রান্নাটাও সেরে ফেলতেছি আমি। আজকে যেহেতু আম্মু একটু ব্যস্ত থাকবে, আমার পিচ্চি ভাইকে নিয়ে আবার একটু বালা চাউ বানাবে, যার কারণে আমি হেল্প করে দিচ্ছি আম্মুকে। তো বালা চাউয়ের যে চিংড়ি মাছগুলো, ওগুলো ভালো করে, চিংড়ি শুটকি যেগুলো বলে, ভালো করে ধুয়ে এরপর এগুলো টেলে নিয়েছি, রোদের থেকে নিয়ে রোদে আগে শুকাতে দিয়েছি, তারপর টালছি। টালার পরে তো বালা চাউতে কিন্তু রসুন দেয়, রসুনের ভাজাও দেয়, কিন্তু রসুন ভাজাটা আমি পছন্দ করি না বা রসুনটা তেমন ভালো লাগে না, তাই দেইনি। পেঁয়াজ অনেকগুলো কুচি করে বেরেস্তা করে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো আগে টালা দিয়ে তেলে ভালো করে একটু তেল দিয়ে ভেজে তারপর কুড়মুড়ে করে নিয়েছি। তো পেঁয়াজ ভাজা আর যে চিংড়ি শুটকিগুলো ভাজা, চিংড়ি শুটকি একসাথে করে তো বালা চাউ রেডি করে ফেলেছি। তার সাথে আবার শুকনো মরিচের গুঁড়াও দেওয়া হবে। তো এটা বেশিরভাগই এই আঞ্চলিক দেশে, যেমন চাকমারা বেশি খেয়ে থাকে। তো এই ডিশটা আমাদের অনেক পছন্দ। কক্সবাজারে প্রায় গেলে বালা চাউটা ডিব্বায় ডিব্বায় কন্টেনারে বিক্রি করা হয়। এগুলোর প্রাইস কিন্তু অনেক হাই লেভেলের। বাসায় যদি কোনো কিছুই না থাকে, তাহলে এই কাঁচা পেঁয়াজ মেখে বালা চাউটা খাওয়া যায়। তো রান্নাবান্না শেষ, তো সন্ধ্যাবেলায় দুই ভাই বোন বের হয়েছে। তো আমার ভাই বানা করলো যে পিৎজা খাবো। এখানে প্রায় আমরা পিৎজা খেতে আসি, তো এখানে হাঁটতে আসার কারণে তো পিৎজার দোকান খোলা ছিল। তো ভাবলাম যে চলো একটা পিৎজা খেয়েই যাই, অনেক দিন ধরে যেহেতু পিৎজা খাই না। বাসায় একবার বানিয়েছিলাম। এখন বাইরের পিৎজাটা আমার বাসার চাইতে আমার বাইরের পিৎজাটাই বেশি ভালো লাগে, কারণ ওখানে অনেক মজাদার একটা মেয়োনিজ পাওয়া যায়। বাসায় এসে এরপর আবার একটা নতুন জিনিস দেখলাম। গত কোরবানি ঈদের যে খাসির গোস্তটা, ওটা একদম বড় রানটা আম্মু একবারে প্যাকিং করে রাখছিল। তো আমরা তো ভাবছিলাম সব খাওয়া হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আবার এটা পাইলো। তো একটা সারপ্রাইজ মতো পেয়ে গেলাম। মাংসটা কাটার পরে দেখেন কত লাল, এতদিন ফ্রিজে ছিল যে তাও এত টকটকা লাল মনে হয়েছে, মাত্রই মাংসটা কেটে আনছে। এতদিন ফ্রিজে থাকার পরেও বোঝা যাচ্ছিল না যে এটা ফ্রিজে এতদিন যাবৎ ছিল, কোনো গন্ধ নাই, আষ্টে গন্ধ ছিল না। গোস্ত একটা গন্ধ হয়ে যায় অনেকদিন ফ্রিজে থাকতে, তেমন কোনো গন্ধ ছিল না। তো আমরা সবাই ভাবলাম যে মাংস যেহেতু পাইছি, খাসির মাংস এখনো রয়েছে, তো কাচ্চি বানাবো একদিন। তো এই রাতের 12টা-1টা বাজে, তখন আমার ভাই আবার আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসছে। এটা হলো পরের দিনের ভিডিও। আমি গরুর গোস্ত রান্না করার জন্য সব কিছু প্রিপেয়ার করেছিলাম। তো গরুর গোস্ত রান্না করেছিলাম। তো গরুর গোস্ত রান্না করার আগে ভালো করে ধুয়ে আমি সব বাটিতে আগে নিয়ে নিছি। এরপর আলাদা আলাদা কোনো মশলা দিইনি। গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর পেঁয়াজ, রসুন, আদা সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে ফেলি সবসময়ই সব কিছু রাঁধতে গেলে। অনেক সময় দেখা যায় যে মুরগির রোস্টে বাদাম বাটাটা পরে দিতে হয়, সেটা আমি বেটে দেই পরে। তো এখন সব কিছু একসাথে মিক্স করে বসিয়ে দিই। এটা করলে অনেক সুবিধা পাওয়া যায়। অনেক সময় বাটা বুটা থাকলে একসাথে দিয়ে ব্লেন্ড করে দিলে মানে আলাদা আলাদা খোঁজাও লাগে না, দেওয়াও লাগে না। এটা সবথেকে সহজ পদ্ধতি আমার কাছে মনে হয়, তাই সবসময় আমি এভাবেই করি। তো সুন্দর করে মেখে টেখে চুলায় বসিয়েও দিয়েছিলাম। পুরো গরুর গোস্তটা সরিষার তেল দিয়ে রান্না করেছি। এই গোস্তটা যে আনছিল, এটার ভিতরে চর্বি একদম কম ছিল, যার কারণে তেলটা বেশি উঠে নাই, ঘর থেকে অনেকটা তেল দিতে হয়েছে। তো আলু এখন দিয়ে দিচ্ছি, একবারে দিয়ে বসিয়ে দিয়েছি। একটু টমেটো দিয়েছি, যেহেতু টমেটো কেচাপ ছিল না তাই টমেটো দিয়ে দিয়েছিলাম। তো এখন সব রেডি। মাখার পরে মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে, এত সুন্দর ফ্লেভার আসছিল আর দেখতেও খুব ভালো লাগছিল। এই দেখেন গরুর গোস্তটা কিন্তু একবারেই তেল ছিল না, একদম চর্বি কম ছিল, যার কারণে তেল কম লাগছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই এটা লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন।